মেয়েটাকে আমার চোখের সামনে থেকে বিদায় কর সারফারাজ, নয়তো ওকেও দুনিয়া ছাড়া করতে 1 মিনিটেও ভাববো না আমি। বড় হয়ে ও যে বাপের প্রতিশোধ নিতে বসে উঠবে না তার কি গ্যারান্টি? অযথা একটা বাচ্চার জন্য কেন আমার সাথে তোর সম্পর্ক খারাপ করছিস? বলে যাস না তোকে আমি রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। নুন খেলে গুণ গাইতে হয়, জানিস তো নাকি? পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার সারফারাজ। নিম্নভাগের লালচে ঠোঁট কামড়ে ধরে বাঁকা হাসলো, এরপর ঠান্ডা ভয়ানক গলায় বলল, নুন যা খেয়েছি তার 1000 গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদাজান। আর হলো এই বাচ্চাকে শেষ করা। এই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি আপনার মরা বাপ কবর থেকে উঠে এসেও কিচ্ছু করতে পারবেন না, কারণ আমি এই মেয়ে শেল্টার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর দ্বিতীয়বার যদি এই মেয়েকে নিয়ে আপনি ভাবেন, আপনার মন আমি জ্বালিয়ে ছাই করে দেবো দাদাজান। সারফারাজের হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সোভান। বারবার তার মনে হয় কোথায় যেন এমন গলার স্বর, এমন হুমকি তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারেন না। মাঝে মধ্যে সারফারাজকে প্রচন্ড ভয় লাগে, তার মনে হয় সারফারাজ তার জম। মনের ভেতরে পশুসত্তা বারবার চিৎকার করে বলে ওঠে, শেষ করে দে এই ছেলেকে, নয়তো এই ছেলেই একদিন তোর নাম, তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে এক তুড়িতে। তবুও সুভান পারে না। কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে। কি সেই মায়া? রাতের আধার গ্রাস করেছে চারিধার। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। পুরো হাভেলি নিস্তব্ধ, নীরব। দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তনাদ ভেসে আসছে। চারিপাশে গুমট উত্তপ্ত। হয়তো রাতে কোনো ঝড় আঘাত হানবে। কি নাম সেই ঝড়ের? মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে সারফারাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ। সারফারাজ বাড়িতে নেই, মাসুদ নিজে চোখে দেখেছে। সারফারাজের আনা নাদুস নুদুস মেয়েটার প্রতি বড্ড লোভ হয়েছে মাসুদের, কিন্তু সারফারাজের ভয়ে আধারে ঘেঁষতেই পারে না। কেমন হিংস্র বন্য শুয়োরের মতো ঘুতঘুত করে সারফারাজ। মাসুদ মনে মনে ভাবে, সারফারাজ নিজের খায়েশ মেটানোর জন্য এই মেয়েকে এনেছে। মেয়ে মানুষ আবার ছোট ও বড় আছে নাকি? এই সারফারাজ বড্ড চতুর, মুখে ভালো মানুষের ভান ধরে থাকে, কিন্তু ভেতরে আস্ত এক জানোয়ার। নিজের গরম মাথা শীতল করতে দরজায় কড়া নাড়ে মাসুদ, একবার দুবার বারবার। মাসুদের কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় রূপকথার। সারফারাজ ভেবে ঘুম ঘুম চোখে দরজা খুলতেই মাসুদ হুমড়ি খেয়ে পড়ে রূপকথার উপর। কোনো কিছু বুঝে উঠবার আগে রূপকথার গালে কামড় বসিয়ে দেয় মাসুদ। ব্যথায় চিৎকার করে ওঠে রূপকথা। ঝটপট একাতে রূপকথার মুখ চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ, কিন্তু তার আগে কেউ বলিষ্ঠ হাতে মাসুদের গলা চেপে ধরে। শ্বাসরোধ হয়ে সমস্ত তেজ যেন নিমিষেই গায়েব হলো মাসুদের। নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছুঁড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সারফারাজ। এরপর ভীত রূপকথাকে বিছানায় বসে সারফারাজ বলে ওঠে, এটা একটা মনস্টার রূপকথা, এটাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আমি একটু পরে ফিরে আসবো। সারফারাজের পেটের কাছে শার্ট খামচে ধরে কান্না জড়িত কণ্ঠে রূপকথা বলে উঠল, আমার ভয় করছে, ও আমাকে ব্যথা দিয়েছে সারফারাজ। রাগে ক্রোধে সারফারাজের কথা বলার কোনো অবস্থাতেই নেই। নাসারঞ্জন দিয়ে কেমন আগুনের উত্তপ্ত বাতাস বের হচ্ছে ফসফস শব্দে। তবুও নিজেকে নিয়ন্ত্রণে এনে সারফারাজ বলল, এখন যদি এই মনস্টারটা না মারি তাহলে এটা আবার তোমার কাছে ফিরে আসবে রূপকথা। রূপকথা সারফারাজের শার্ট ছেড়ে দিয়ে আধো বলিতে শুধায়, একদম মেরে ফেলবি? সারফারাজ ভারী ভয়ানক কণ্ঠে উত্তর করল, একদম। রাতের ঘন কালো আধারে পরিসমাপ্তি ঘটিয়ে টকটকে লাল উষার আগমন ঘটেছে। পূব আকাশে কমলা রঙের আলো বিলাচ্ছে কোমল সূর্য। সুন্দর শীতল বাতাসে মোহাচ্ছন্ন চারিধার। ছোট নাইটিঙ্গেল পাখির ঝাঁক গাছের ঘন পাতার ঝোপে লুকিয়ে লুকিয়ে চিকন সুমিষ্ট স্বরে ডেকে চলেছে অবিরত, কিন্তু সেই সুর বেশিক্ষণ স্থায়ী হলো না। কাকের ঝাঁক এসে কাকা শব্দে ভয়ানক করে তুলল চারিপাশ। মুহূর্তেই সুন্দর সকাল কেমন ভয়ানক রূপ ধারণ করলো। নিত্যদিনের ন্যায় আজও খুব ভোরে নিদ্রা ত্যাগ করে ছাদে উঠলেন সোভানগং। সকালের কোমল রূপ উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি। মন শরীর দুটোই ভালো থাকে এই মুহূর্তে। সিঁড়ি বেয়ে এক পা দুপা করে এগিয়ে চলেছেন সুভান। এক হাতে সফেদ লুঙ্গির নিচে সোনালি পাড়ের অংশ ধরে রেখেছেন, অন্য হাতে দাবার বোর্ড। আজকাল একা একা দাবা খেলা নেশায় পরিণত হয়েছে তার। এখানে তাকে হারানোর কেউ নেই, সে নিজেই উইনার। বিষয়টা মনে মনে বেশ পৈশাচিক আনন্দ দেয় তাকে। ছাদে এসে দুই হাত উঁচিয়ে আরেকটু আড়মোড়া ভাঙলেন সুভান, এরপর লম্বা শ্বাস টানলেন। ভোরের নির্মল মিষ্টি হাওয়া যেন ভুরভুর করে নাসারন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করলো। কেমন একটা আত্মিক শান্তি অনুভূত হলো। এরপর আয়েশ করে চেয়ারে বসে সামনে তাকাতে দৃষ্টি বিস্ফোরিত হলো। দাবার বোর্ড সরিয়ে তড়িৎ উঠে এগিয়ে গেলেন রেলিংয়ের নিকট। এরপর থমথমে মুখে তাকিয়ে রইলেন নিজের হাতে লাগানো বহু স্বাদের বাবলা গাছের দিকে।
প্রশস্ত গাছটা উঁচু করে দাঁড়িয়ে আছে, উচ্চতায় যেন আকাশ ছুঁই। সেই বাবলা গাছের সর্পিল ডালে ঝুলছে নিজের আদরের একমাত্র ভাগিনা। বাতাসের দোলায় দড়িখানা ক্যাচ ক্যাচ শব্দ তুলছে। ডালটির ছাল ওঠার নমুনায় মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে ঝুলছে এই লাশ। নির্লিপ্ত চোখে সেই লাশের পানে তাকিয়ে ছাদ থেকে নেমে গেলেন সুভান। এরপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন সেই গাছ অভিমুখে। প্রতিটা কদমের সাথে সাথে সুভানের চোখ হলো অগ্নিবর্ণ আর চোয়াল হলো শক্ত। ভারী উত্তপ্ত নিঃশ্বাসে বাঁকা গোফগুলো নড়ে নড়ে উঠছে। পায়ের জুতার পিষ্টনে মাটি গলে ধুলোও হচ্ছে। কেঁপে উঠছে থুতনি। ইতিমধ্যে হাবেলির অনেক মানুষ সেই গাছের নিচে এসে জমায়েত হয়েছে। উপস্থিত নেই শুধু সরফরাজ, যে নিজেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তার এখানে উপস্থিত হওয়াটা কি বিশেষ জরুরি? মাসুদের নিথর দেহের সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সুভান। সুন্দর গড়নের ফর্সা ছেলেটাকে কেমন ভয়ানক ঠেকছে দেখে পেট গুলিয়ে বমির উদ্রেক হচ্ছে। বেশ কয়েকজন নাক মুখ চেপে বমি আটকানোর চেষ্টা করেও বিফল হলো। মাসুদের গায়ের চামড়া উপড়ে ফেলা হয়েছে, দগদগে মাংস আর চকচকে তেল দৃশ্যমান। কেটে নেওয়া হয়েছে বিশেষ অঙ্গ। শুধু তাই নয়, জবরদস্তিমূলক তা এঁটে দেওয়া হয়েছে তার মুখ গহ্বরে। হাত দুটো বোধহয় শক্তি প্রয়োগে ভেঙে দেওয়া হয়েছে। গায়ে কোনো কাপড়ের অস্তিত্ব নেই। গাছের নিচে অনাদরে পড়ে রয়েছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। মাসুদের মেলে রাখা বড় বড় ফ্যাকাশো চোখ দুটোতে ভয়ের আভাস স্পষ্ট। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিছুর দর্শন করেছে ওই চোখ। মাসুদের এমন ভয়ানক রূপ দেখে কেউ আর কথা বলার অবস্থায় রইল না। ভয়ে যেন তাদের কলিজা শুকিয়ে উঠল। কিন্তু সুভান নির্বিকার। সে এখনো ঠায় দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে মাসুদের পানে। কয়েক মুহূর্ত এভাবে গড়াতেই এগিয়ে এলো সরফরাজের পায়ের শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতে মাথা নিচু করলেন সুভান। নিজের ধেয়ে আসা কান্না গলাধকরণ করে চোখ তুলে সরফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। এরপর শুধালেন, চামড়াটাও তুলে নিলি? প্রশস্ত হাসলো সরফরাজ। ভয়ানক ঠেকল সেই হাসি। চোখ দুটো কেমন নির্দয়। এইটুকুন ছেলের নিঃশ্বাসটাও যেন বিষাক্ত। সুভানের সামনে এগিয়ে এসে ভারী শীতল গলায় সরফরাজ বলল, চামড়ার নিচে প্রচুর যন্ত্রণা দাদাজান। সেই যন্ত্রণায় মাসুদ ভাই বলে হিংস্রের খাঁচে ঢুকে গিয়েছিল। কি করে ছাড়ি বলুন? বারবার বোঝানোর পর ও যদি কেউ অবুঝের মতো আচরণ করে তাহলে আমার আর কিছু করার থাকে না। আর কথা বাড়ালেন না সুভান। নিজের চোখের সাহায্যে মনের ক্রোধ নিভৃতে জানালেন সরফরাজকে। তা দেখে সরফরাজ স্মিত হাসল। এসব চোখ রাঙানি সে গায়ে মাখে না। সে কোনো ভুল করেনি। নিজের আমানত রক্ষায় প্রয়োজনে এর চাইতেও ভয়ানক হয়ে উঠবে সে। এজন্য যদি মানুষের খাতা থেকে তার নাম বদলে পশুর খাতায় যায় তবে যাক না, ক্ষতি কোথায়? রূপকথার ফর্সা কোমল গালটা কুচকুচে কালো জখমে ছেয়ে আছে। সকাল থেকেই ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। সেই যে সরফরাজকে খামচে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। থেকে থেকে গালে টনটনে ব্যথায় কেঁদে উঠছে। কোনোভাবেই আজ রূপকথাকে সামলাতে পারছে না সরফরাজ। মনে মনে সরফরাজ ভেবে নিয়েছে এখানে সে আর রূপকথাকে রাখবে না। কিন্তু এখানে না রাখলেও কার কাছে রাখবে? নিজের চেনা জানা পরিচিত সেরকম কেউ নেই যার কাছে নিশ্চিন্তে রূপকথাকে রেখে স্বস্তির শ্বাস ফেলতে পারবে সরফরাজ। এই মুহূর্তে সরফরাজের মনে হচ্ছে এই মেয়েটাকে না বাঁচালে বুঝি ভালো হতো। বাবা মায়ের সাথে সেও আকাশে চলে যেত, কোনো ঝামেলা রইতো না। হঠাৎই সরফরাজ খেয়াল করলো মেয়েটার শরীরে উত্তাপ অস্বাভাবিক। এবার যেন আরেকটু বিপাকে পড়লো সে। সাংঘাতিক জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত ঝামেলা কিভাবে সামাল দেবে সরফরাজ? এধারে নিজের ঘরে রকিং চেয়ারে সমানে দুলে চলেছে সুভান। কিছুই যেন তার মন মতো হচ্ছে না। সরফরাজকে নিয়ে তিনি যা যা ভেবে রেখেছেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। ওই ক্যাপ্টেনের পরিবার তাকে একদম নিঃশেষ করে দিয়ে গিয়েছে। এদিকে সরফরাজ আর চরম ধৃষ্টতার পরীক্ষা দিয়েছে। হাতের মুঠো থেকে সহসাই যেন এই সরফরাজ বেরিয়ে পড়তে চাইছে, কিন্তু সোভান গং এই কিছুতেই হতে দিতে পারে না। সরফরাজহীন তার সাম্রাজ্যের প্রতিটা ইট খসে পড়বে। যে কোনো মূল্যে সরফরাজকে তার পক্ষে চায়। কিন্তু বাচ্চা মেয়েটির হঠাৎ অবতার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মুহূর্তেই রূপকথার উপর চরম আক্রোশ জন্মালো সোভান গংয়ের। মেয়েটির উপর প্রবল জেদ আর ঘৃণা ফুটিয়ে ডেকে উঠলেন পশুতুল্য নির্দয় কাবির নামের ট্রাক ড্রাইভারকে। পশুর হৃদয়ে সামান্য দয়ামের উপস্থিতি থাকলেও কাবিরের মধ্যে তার রেশমাত্র নেই। হাজার কাকুতি মিনতি করেও ক্ষমা ভিক্ষে পাওয়া যায় না এই কবিরের থেকে। অবশ্যই ক্রেডিট সবটাই সোভানের। একদম ছোটবেলায় ধরে এনে মানুষ খুনের দায়িত্ব দিয়েছিলেন এই ছেলেকে তিনি। খুন খারাপের মধ্যে থাকতে থাকতে পাষাণে পরিণত হয়েছে এই ছেলে। মানুষকে নৃশংস মৃত্যু দিতে বেশ পছন্দ করে কাবির। এক প্রকার মদের নেশার মতো খুনের নেশে আসক্ত সে। এদিকে দাদাজানের ডাক পেয়ে দৌড়ে এলো 30 বছরের তাগড়া যুবক কবির। সবে খেতে বসেছিল বোধহয়। হাতের আঙ্গুলে ভাত লেগে আছে। কাবির মাথা নত করে বুকে হাত ভাঁজ করে বলল, বলুন দাদাজান। কাবিরের হিংস্র চেহারার পানে একবার নজর বুলালো সুভান। এরপর তেজি কণ্ঠে ঠোঁট চেপে চেপে ক্রোধ সংবরণ করতে না পেরে আদেশ করলেন, ওই বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আয়, এবং সেটা আজ রাতেই। সুভানের কথা শুনে কেঁপে উঠল কাবির। মাথা সামান্য উঁচু করে ভয়ার্ত কণ্ঠে বলল। কাবিরকে কথা শেষ করতে দিলেন না সুভান। তার আগেই গলায় খানিক কাঠিন্য ঠেলে বললেন, নিজের চেলাপেলা দিয়ে ওকে শক্ত করে ধরে রাখবি। ওই বাচ্চা ওর রক্তের কেউ নয়। আবেগে গা ভাসিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছে
বাচ্চা মরে গেলে দেখবি আবার স্বাভাবিক হয়ে আমার গোলাম হয়ে রয়েছে। আর তাও যদি না পারিস তাহলে ওকে সহ শেষ করে দে। কাবির যেন ভুল শুনলেন। সোভান গং সারফারাজকে শেষ করে দিতে বলছে, এটা তার বিশ্বাস হলো না। এই হাভেলিতে 100 জনের উপর ছেলে পেলে আছে, তাদের মধ্যে সবার চাইতে সারফারাজকে সোভান সমীহ করে বেশি। শুধু কি তাই, নিজের নাতির মতো করে মানুষ করছেন এই সারফারাজকে। হাভেলিতে কেউ সুভান গঙের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ সারফারাজ নিজের অধিকার আদায় করে নেয় চোখে চোখ রেখে। সারফারাজ ইচ্ছে পোষণ করা মাত্রই সুভান তাকে বিশেষ সুবিধা সহ লেখাপড়ার সুযোগও দিয়েছেন। এই হাভেলিতে একমাত্র সারফারাজি কলেজের গণ্ডিতে পা রাখতে পেরেছে, অথচ সারফারাজের থেকে কম বয়সী ছেলে এখানে লেখাপড়া ফেলে চুরি ছিনতায় মশগুল হয়ে আছে। সুভান গং তার খবরও রাখেন না। আজকে সেই আদরে সারফারাজকে শেষ করার হুকুম সুভান গং নিজে দিচ্ছে। কথাটা যেন স্বপ্নের মতো ঠেকলো কাবিরের কাছে, কিন্তু কথাখানা তার মনে ধরল। সারফারাজ তার 2 চোখের শত্রু, মোটেও সহ্য হয় না ছেলেকে তার। এতদিন বাদে যেহেতু এমন সুবর্ণ সুযোগ এসেছে, কাবির কিছুতেই তা হাতছাড়া করবে না। ওই মেয়েকে শেষ করার আগে সারফারাজকে শেষ করবে সে, তারপর পিষে মারবে ওই ছোট বাচ্চাকে। মনে নানাবিধ ভাবনা ভেবে কাবির প্রতি উত্তর করল, কথাটা ভেবে বলছেন তো দাদাজান? চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কপাল কুচকালেন সুভান। এরপর রয়েছে গম্ভীর গলায় বললেন, এক কথা একবার বলতেই পছন্দ করি আমি কাবির। নিঃস্বার্থে আদর দিয়ে যেমন মাথায় তুলেছি তেমনি মাথা থেকে পায়ে পিষতেও সময় নেব না। তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখে নেব। কাবির সম্মতি জানিয়ে প্রস্থান করতে নিলে সোভান ধীর গলায় সতর্ক বাণী ছুড়ল, বড় রামদাটা ভালো করে ধার দিয়ে নিস। একবার ফসকে গেলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সোভানের কথায় ফিক করে হেসে দিল কাবির। খুবই বিশ্রী ভয়ানক সেই হাসি। কিছুক্ষণ হেসে সেই হাসি থামিয়ে কাবির বলল, এই হাত থেকে আজ পর্যন্ত কেউই ফসকাতে পেরেছে দাদাজান? 17 বছর ধরে চলছে এই হাতের নির্দয়তা। জীবনে প্রথম খুন কবে করেছিলাম জানেন? সুভান উৎসুক হয়ে কাবিরের মাধুর্যহীন চেহারার পানে তাকিয়ে রইল। শুকিয়ে ওঠা আঙ্গুলের ভাত চাটতে চাটতে কাবির বলল, 7 বছর বয়সে দাদাজান। মানুষটার অপরাধ ছিল নগণ্য, কিন্তু আমার ক্রোধ ছিল অসামান্য। মৃত্যুর আগে অমন বাপের বয়সী মানুষটা বড় বড় চোখ করে আমাকে দেখছিল। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন হাঁটুর বয়সী ছেলে তাকে নরক যন্ত্রণা তুল্য মৃত্যু দিচ্ছে। মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে বলেছিল রাস্তার কুকুরের মতো মরণ হবে আমার। ওই অভিশাপ আমি খণ্ডাবো দাদাজান। এই কবির কারো হাতে নিজেকে শেষ হতে দেখতে পারে না। দরকার পড়লে নিজের জান নিজেই কোরবান দেব দাদা। দাদাজান। তবুও অন্যের হাতে নিজের জীবন কিছুতেই তুলে দেব না। কথাগুলো বলতে বলতে কাবিরের চোখ জ্বলে উঠল। সোভান দেখলেন ভয়ানক চোখ জোড়াতে কেমন অদ্ভুত দুটি রাক্ষসের মতো চোখ দুটো দেখলে কলিজা কেঁপে ওঠে। সেই চকচকে চোখের পানে তাকিয়ে সোভান মনে মনে ভাবলেন, তোকেও আমি নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব শুয়োর। সারফারাজের মৃত্যুর পর তুইও যে আমার জম হয়ে ফিরে আসবি তা আমি ভালোই জানি। মাসুদের লাশ দাফন হলো দুপুরের পরপর। কোনো ইমাম এলো না সেই লাশ দাফনে। এলো না বললে ভুল হবে, আনা হয়নি। শেষ গোসলটাও সেভাবে দেওয়া হলো না। কোনো মতে গাছ থেকে নামিয়ে সাদা থানে ভরে মাটি চাপা দেওয়া হলো। সুভানগঙের হাভেলিতে আজ কোনো রান্নাবান্না হলো না। রূপকথার জন্য বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দিল সারফারাজ। জ্বরের মাত্রা ব্যাপক। মেয়েটি সেরকম কিছুই খেলো না। চোখ বুজে ঘাট ছেড়ে দিয়ে সারফারাজের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। মেয়েটির এহেন অসহায় অবস্থায় মন ভার হলো সারফারাজের। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে বিদ্যুতের খেলা চলল, সেই সাথে এলোমেলো দমকা হাওয়া। বিদ্যুতের ঝিলিক বিকট শব্দের উৎপত্তি করছে থেকে থেকে। মাগরিবের আজানের পরপর ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা। সারফারাজ তাকে বিছানায় শুয়ে একটা কাঁথা গায়ে দিয়ে খাটের কাজ ঘেঁষে মেঝেতে বসে রইল। বাহিরে অঝোর বৃষ্টি ঝরছে। বৃষ্টির দমকে মনে হচ্ছে রাতভর ঝরবে। সারাদিন সোভানকে দেখা যায়নি। হয়তো ভাগ্নের মৃত্যু শোক পালন করছে একাকী। বজ্রপাতের কাছে টিকতে না পেরে ইলেকট্রিসিটি বিদায় নিল। সারফারাজ একাকী অন্ধকার ঘরে নিশ্চিন্তায় ডুব দিল। মাসুদের প্রতি সুভানের ভালোবাসা ছিল অতুলনীয়। ভাগ্নের মৃত্যু যে এমনি এমনি সুভান মানবে না তা সারফারাজ জানে। সুভান অবশ্যই তাকে পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাতটা কি সারফারাজের ভাবনার ব্যাঘাত ঘটল দরজায় কড়া নাড়ার শব্দে। সজাগ কানে বিছানার নিচ থেকে নিঃশব্দে ভারী এক রড নিয়ে কোমরের পেছনে লুকালো সারফারাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে চৌখাটে হাতের ভর দিয়ে দাঁড়ালো। সামনে সারফারাজের বিশ্বস্ত সিদ্দিক দাঁড়ানো। তার চোখে মুখে ভয়। সিদ্দিকের মুখের ভয় কৃত্রিম নাকি সত্যি যাচাই করলো না সারফারাজ। সিদ্দিকের চোখে চোখ রেখে মাথা ঝাঁকিয়ে শুধালো, কি চাই? সিদ্দিক কিছুক্ষণ আমতা আমতা করে বলল। সিদ্দিকের কথায় কপাল কুচকালো সারফারাজ। এরপর ঘরে ঢুকে তালা চাবি এনে রূপকথার ঘর আটকে দিয়ে সিদ্দিককে শুধালো,
সিদ্দিক বাইরের বড় উঠান নির্দেশ করে বলল। সারফারাজের কাছে কেমন খটকা লাগলো। এমন ঝড় বৃষ্টিতে সুভান তাকে দাবা খেলার জন্য বাইরে কেন ডাকবে? হয়তো ভাগ্নের মৃত্যুতে উন্মাদ হয়ে উঠেছে এজন্যে। সিদ্দিকের পিছু পিছু হাঁটতে লাগলো সারফারাজ, কিন্তু পা দুটো কেমন অসাড় লাগছে, শরীরও শক্তিহীন। সদর দরজা দিয়ে বের হতেই কাবির অমায়িক হেসে সারফারাজের সামনে দাঁড়ালো। সেই হাসিতে নজর বুলাতেই চোখ টিপল কাবির। মুহূর্তেই 10-12 জন ছেলে এসে ঘিরে ফেললো সারফারাজকে। কোনো কিছু বুঝে উঠবার আগে টেনে হিঁচড়ে নিয়ে গেল বাইরের বাবলা গাছের নিকট। ছোটার জন্য ছটফট করলো সারফারাজ, কিন্তু কাবির ক্রুরো হাসলো। হাতে থাকা রামদা দিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, চিতাবাঘের থাবা থেকে কখনো শিকারি পালাতে দেখেছিস? সারফারাজ বুঝলো কঠিন ষড়যন্ত্রে ফেসে গিয়েছে সে। আর একটু সতর্ক হওয়া উচিত ছিল তার। নিজের ভয়ানক পরিণতিতে ক্রোধে চোয়াল শক্ত হলো সারফারাজের। রক্তবর্ণ ভয়ানক চক্ষু নিয়ে সিদ্দিকের পানে একবার তাকালো সারফারাজ। সিদ্দিক মুহূর্তে দৃষ্টি নামিয়ে নিল। কাবির আর সময় অপচয় করতে চাইল না। দাবার চালের মতো সারফারাজ কখন কি খেলা দেখাবে কে জানে। তাই ছেলেদের কঠিন স্বরে হুঁশিয়ারি করল, শালাকে আরো শক্ত করে চেপে ধর, ওর গরম রক্তে গোসল করব আমি। কথাটা বলেই কাবির দা উচালো। সারফারাজের চোখে মুখে মৃত্যু ভয় দেখা গেল না। বিদ্যুতের আলোকে তরঙ্গে তার ভয়ানক চোখ জোড়ারও অদ্ভুত ভয়ানক দেখালো। কাবির এমন রূপে তাচ্ছিল্য হেসে বলল, মাগির ছাওয়াল, মরণ দেখা ডর লাগে না তোর? সারফারাজ নির্লিপ্ত তাকিয়ে কাবিরের উচ্ছ্বাস দেখল। কবির পুনরায় দাঁত কেলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, তোরে আজ বড্ড নিরুপায় লাগছে। আমার বেশ মায়া হচ্ছে তোর জন্য। তোকে আমি 2 মিনিট সময় দেব দৌড়ে পালানোর। যদি বাঁচতে পারিস তবে তুই উইনার। তুই বাঁচলে আমি নিজে আমার জান তুলে দেব তোর হাতে। আর যদি আমার হাতে ধরা পড়িস তাহলে তোর মুন্ডু থাকবে আমার পায়ের নিচে। রাজি? কাবিরের প্রশ্নে মাথা ঝাঁকালো সারফারাজ। তা দেখে কাবির হাততালি দিয়ে বলে উঠল, তার আগে একটু খাতির করব তোকে। কথাটা বলেই পাশের এক ছেলে থেকে একটা হকি স্টিক নিয়ে সারফারাজের পায়ে এলোপাতারি আঘাত করলো। কাবিরের আঘাতে সামান্য আউচ পর্যন্ত করলো না সারফারাজ। এটা দেখে কাবির আরো ক্ষিপ্ত হলো। যতক্ষণ সারফারাজ মাটিতে হাঁটু মুড়ে না বসলো ততক্ষণ পেটালো। ব্যথায় সইতে না পেরে কাদামাটিতে নুয়ে পড়লো সারফারাজ। এবার কাবিরের ঠোঁটে হাসি ফুটলো। সে তার ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল, ওর হাত ছেড়ে দে, মরার আগে একটু লুকোচুপি খেলবো ওর সাথে। কাবিরের নির্দেশে সারফারাজের হাত ছেড়ে দিল ছেলেগুলো। হাত ছাড়া পেতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগলো। এটা দেখে হো হো করে হেসে উঠল কাবির। কিন্তু কাবিরের দৃষ্টি সীমা থেকে না পালিয়ে মুহূর্তেই ধেয়ে আসলো সারফারাজ। পায়ের আঘাত ভুলে পিঠের পেছন থেকে লুকিয়ে রাখা রড বের করে ঝাঁপিয়ে পড়ল সকলের উপর। সারফারাজের আকস্মিক আক্রমণে দিশেহারা হলো সবাই। তারা পাল্টা আক্রমণ করতে চাইল, কিন্তু ধূর্ত সারফারাজের সাথে পেরে উঠল না। মুহূর্তেই সারফারাজের শরীর জুড়ে যেন অসুরের শক্তি ভর করলো। সারফারাজের হাতের মার খেয়ে চিৎকার করে উঠল ছেলেগুলো। বৃষ্টির ঝুমঝুম ধারা উপেক্ষা করে সেই চিৎকার হাবেলির ভেতর পৌঁছালো না। ধারালো রডের বাড়ি কার কোথায় গিয়ে লাগলো সারফারাজ তা খেয়াল করলো না। কবির দ্বিগুণ হিংস্র হয়ে দাঁত মুখ খিচে দাঁত নিয়ে দৌড়ে এলো, কিন্তু সারফারাজের সামনে টিকতে পারল না। দায়ের পোঁচ লেগে সারফারাজের হাতের তালু হাঁ হয়ে গেল। কোনো ভ্রুক্ষেপ করল না সারফারাজ। এক ঝটকায় সেই দা কাবিরের থেকে টেনে নিয়ে কোনো কিছু বাজবিচার না করে কোপ বসালো কাবিরের ধরে। ধারালো দায়ের কোপে ধর থেকে নিমিষেই খসে পড়ল মাথা। ধীরে ধীরে নিজের জ্ঞান খুইয়ে ফেললো সারফারাজ। মাথায় যেন খুনের নেশা চাপলো। কাবিরের চাইতে হাজারো গুণ নির্দয় হয়ে প্রত্যেকটা ছেলেকে কুপিয়ে আগাছার মতো মাটিতে ফেলে দিল সারফারাজ। এতগুলো মানুষের রক্ত সুভানগঙের হাবেলির উঠোন রাঙিয়ে তুলল। চারিপাশে আরেকবার নজর বুলিয়ে অদূরে দাঁড়ানো ভীত সিদ্দিককে নজরে পড়ল। ক্লান্ত শরীরের দায়ে ভর দিয়ে এলোমেলো পায়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর ঠান্ডা গলায় শুধালো, এত বড় প্রতারণা কিভাবে করতে পারলি সিদ্দিক? ভয়ে হাউমাউ করে কেঁদে ফেলল সিদ্দিক। হুড়মুড়িয়ে সারফারাজের পায়ে পড়ে ডুকরে কেঁদে বলে উঠল। সিদ্দিকের কান্নায় হো হো করে উন্মাদের ন্যায় হাসলো সারফারাজ। এরপর বলল, তোর বেইমানিতে কতগুলো মানুষের প্রাণ গেল রে। দেখ, তোকে মাফ করলে আমার যে ঘোর পাপ হবে সিদ্দিক, তার চেয়ে ভালো তুই মৃত্যুর জন্য তৈরি হ। নিজের প্রাণের সংখ্যায় কেঁদে সারফারাজের পায়ে মাথা নোয়ালো সিদ্দিক, কিন্তু সামান্য হৃদয় টলল না সারফারাজে। সিদ্দিকের কান্না আগুন জ্বালিয়ে দিল সারফারাজের শরীরে। সিদ্দিককে লাথি দিয়ে দূরে ফেলে সারফারাজের হিংস্র কণ্ঠে বলে উঠল, কলেমা পড় সিদ্দিক, ওরা আল্লাহর নাম মুখে নেওয়ার সময় পায়নি। তুই আমার বন্ধু, সেই দয়া থেকে তোকে একটা ক্ষমা আমি করতেই পারি। কঠিন মৃত্যু দেব না তোকে আমি। এত দ্রুত মারবো তোকে আমি, তুই নিজেও জানবি না যে দুনিয়া থেকে তোর বিদায় হয়েছে। মুষলধারে যেই ভারী বর্ষণ হচ্ছিল তা ধীরে ধীরে কমে এলো, কিন্তু বিদ্যুৎ চমকানো থামল না। এখান থেকে
এখনও থেকে থেকে আকাশ গুড়গুড় শব্দে ডেকে উঠছে। দূর হতে দলবাঁধা কুকুরের ঘেউ ঘেউ কর্কশ্বর ভেসে আসছে ক্ষীণভাবে। সবকিছু কেমন ভুতুরে, গা ছমছমে। বৃষ্টির আভাস পেলেই আজকাল ইলেকট্রিসিটি দৌড়ে পালায়। চারিধারে কোথাও এক ফোঁটা আলোর অস্তিত্ব নেই। এক হাত কাছের জিনিসও ভালো মতো দেখা যাচ্ছে না। বিদ্যুতের চমকে সিদ্দিকের এলোমেলো দৌড়ে পালানো দেখে উম্মাদের ন্যায় হেসে উঠল সারফারাজ। পারেনি সে তার বেইমান বিশ্বাসঘাতক বন্ধুকে মারতে। বিবেক যেন কোথাও একটা বাধা দিয়ে ধিক্কার দিয়ে বলে উঠল, একদিনের জন্য হলেও ও তোর সাথে সুখের সঙ্গী ছিল, কিভাবে মারবে ওকে? বৃষ্টির জলের সাথে সিদ্দিকের পদযুগলের সংঘর্ষে এতক্ষণ ধরে যে ছপছপ আওয়াজ কানে লাগছিল তার এখন শোনা যাচ্ছে না। হয়তো প্রাণের ভয়ে সিদ্দিক সোভানের হাবেলির ত্রিসীমানা থেকে বহু দূরে পালিয়ে গেছে। সিদ্দিকের যাবার পথের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে ধপ করে উঠানে বসে গেল সারফারাজ। শরীর জুড়ে রক্তের গন্ধ। যে ভয়াবহ অপরাধ দেহে এক বিন্দু প্রাণ থাকতে করতে চায়নি তাই যেন করতে হলো। মাসুদকে দিয়ে যেন নির্দয়ভাবে মানুষের প্রাণ কেড়ে নেবার হাতে খড়ি হলো। এখন কেমন যেন হাত দুখানা নিষ্পিস করছে, আরো আরো রক্ত ছুতে চাইছে হাত দুটো। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার নেশা বুঝি এতটাই প্রকট? এই নেশা কি করে দমাবো আমি? হাতের দাঁটাকে শক্ত করে ধরে তাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সারফারাজ। বিদ্যুতের ঝলকে কাবিরের অনাদরে পড়ে থাকা দেহহীন মুন্ডু চুলের ঝুঁটি ধরে হাতে তুলে নিল। এরপর ধীরে ধীরে ক্লান্ত শরীরে হাঁটতে লাগলো হাবেলি অভিমুখে। হাবেলির মোজাইক করা মেঝেতে ঘষে ঘষে রামদা টেনে নিয়ে যাচ্ছে সারফারাজ। পাথর আর লোহার ঘর্ষণে ভয়ানক স্ফুলিঙ্গের উৎপন্ন হচ্ছে, আর কেমন গা শিউরে ওঠা শব্দ। এলোমেলো বাতাসের দাপটে হাবেলির কাঠের দরজা জানালা চৌখাটে বাড়ি খেয়ে ক্যাচক্যাচ শব্দ তুলেছে। সোভানগঙের কক্ষের দরজার ফাঁক গলিয়ে অল্প হলদেটে মোমের শিখা দেখা যাচ্ছে। সেই শিখা অনুসরণ করে হেঁটে চলল সারফারাজ। কয়েক সেকেন্ডের ব্যবধানে সোভানের দরজার সামনে এসে থামল সারফারাজ। এরপর দায়ের মাথা দিয়ে অল্প ধাক্কা দিয়ে খুলল দরজা। কক্ষের এক কোণে নিজে নিজেই দাবার গুটি সাজিয়ে খেলায় মজেছেন সোভান, কিন্তু চোখে মুখে কোনো আনন্দের আভাস নেই। কিন্তু কেন? দরজায় অল্প শব্দ হতে দাবার বোর্ড ছেড়ে দরজায় দৃষ্টি পাতল সোভান। দরজায় সারফারাজ দাঁড়িয়ে, সদ্য রক্ত স্নানে শরীর ভিজিয়েছে সে। সোভান তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এরপর চেয়ার ছেড়ে বেরিয়ে এলো। কাবিরের মুন্ডু থেকে চুয়ে চুয়ে রক্ত ঝরে সোভানের ঘর ভাসিয়ে দিচ্ছে। সোভান যেন পূর্ব থেকে কাবিরের পরিণতি জানতেন, তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। সারফারাজ দা আর মুন্ডু নিয়ে সোভানে সাজিয়ে রাখা দাবার টেবিলে রাখলো। এরপর চেয়ারে গা এলিয়ে বসে ক্লান্ত স্বরে বলে উঠল, খুব ক্লান্ত লাগছে দাদাজান। 9 জন মানুষের ধর কাটা 4টিখানি ব্যাপার নয়। সোভান গ্লাসে করে এক গ্লাস জল সারফারাজের সামনে রেখে গম্ভীর গলায় বললেন, রক্তের পিপাসা কেমন সারফারাজ? ঢকঢক করে পুরো জল এক নিঃশ্বাসে খেয়ে টেবিলে ভর দিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে সারফারাজ বলল, পিপাসা এখনো মিটেনি দাদাজান, আরও রক্ত মাখার ইচ্ছা করছে। সারফারাজের কেটে যাওয়া হাত থেকে এখনো রক্তের ধারা ঝরছে। গভীর ক্ষত সেই হাতে, কপালের কাছে বেশ খানিকটা কেটে গিয়েছে। পা দুটো রক্তাক্ত জখমে ভর্তি। মোমের ক্ষীণ আলোয় সারফারাজকে একবার খুঁটিয়ে দেখে সারফারাজের সামনে চেয়ারে বসলেন সোভান। এরপর একটা কয়েন এগিয়ে বললেন, হেড অর টেইল? সারফারাজ বাঁকা হেসে বলল, টেল। টচে হেড উঠল। সোভানের বাঁকা গোফ হাসির রেখা আরেকটু বাঁকা হলো। সাদাগুটি নিজের ঘরে সাজাতে সাজাতে ভয়ানক ঠান্ডা গলায় বলে উঠলেন, দাবায় সাদা গুটির জয় নিশ্চিত, তা জানিস তো নাকি? কালো গুটি নিয়ে মন্ত্রী ঘোড়ার নৌকা সাজাতে সাজাতে সারফারাজ বলল, হয় আপনি মারবেন নয়তো আমি। প্রাণ কিন্তু একটাই যাবে দাদাজান। সোভান প্রশস্ত হাসলেন। বদ্ধ ঘরের প্রতিটা দেয়ালে বাড়ি খেল সেই হাসি, কিন্তু নির্বিকার সারফারাজ। এরপর হাসি থামে সোভান প্রথম চাল চাললেন। ধীরে ধীরে সামনে এগুতে থাকলো দুইজনার গুটি। দুজনার চোখেই দুজনকে শেষ করার আকাঙ্ক্ষা। এক পর্যায়ে সারফারাজের সৈন্য খেয়ে ফেললেন সোভান। এতে যেন সোভানের দম্ভ আরেকটু বাড়ল। হুঁশিয়ারি দিয়ে সারফারাজের উদ্দেশ্যে বললেন, কেন বিয়ে ঘরে প্রাণ হারাতে চাইছিস? প্রত্যুত্তর করল না সারফারাজ। রক্তাক্ত হাতে নিজের গুটি পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিল। এক পর্যায়ে নিজের ঘোড়া দিয়ে সোভানের একটা গুটি খেয়ে আরেকটা গুটির দিকে অগ্রসর হলো সারফারাজ। সোভান যখন নিজেকে বাঁচানোর চিন্তায় মগ্ন, তখন সারফারাজ শীতল গলায় বলে উঠল, আমার মাকে কোথায় রেখেছেন দাদাজান? সারফারাজের প্রশ্নে থেমে গেল সোভানের হাত। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, গুলিয়ে উঠল সবকিছু। কিন্তু সারফারাজ খেলা থামাতে কঠিন হুঁশিয়ারি দিল। এলোমেলো হাতে একটা গুটি চেলে সোভান বলল, তোর মা? নিজের নৌকা দিয়ে সোভানের আরেকটি গুটি টার্গেট করে সারফারাজ বলল, আপনি জানতেন আমি আপনার নাতি, তাই না দাদাজান? সব জেনে শুনে কেন এত অভিনয়? সারফারাজের হাত থেকে যেন আজ নিস্তার নেই সোভানের। তবুও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন সোভান। সোভানের চোখের পানে তাকিয়ে সারফারাজ গুনগুনিয়ে গেয়ে উঠল, চোখ যে মনের কথা বলে। সোভান নাকের পাটা ফুলিয়ে ভারী গলায় বলল, এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে হচ্ছে?
খিলখিলিয়ে হাসলো সারফারাজ সুবহানের এহেন প্রশ্নের পর খেলায় মনোযোগী হয়ে শুধালো। নিজের নাতিকে খুন করার জন্য দলের সবচেয়ে নির্দয় মানুষকে পাঠালেন, বয়সে যে কিনা আপনার আপন নাতির দ্বিগুণ। যদি সত্যি কিছু হয়ে যেত তখন মেয়ের সামনে মুখ কিভাবে দেখাতেন? কি করে নানাজান? সারফারাজের নানা জান সম্বোধনে সুবহানের পুরো চোখ মুখে অগ্নিবর্ণ ধারণ করলো। তোর ওই মুখে আমাকে নানা জান বলে সম্বোধন করবি না সারফারাজ। আমি তোর নানা নই, না আমার কোনো মেয়ে ছিল না আছে। হিতাহিত জ্ঞান হারিয়ে সুবহান চিৎকার করে উঠল। সারফারাজ অমায়িক হাসল। সেই হাসিতে বুকে জমানো কষ্ট ফুটে উঠল। নিজের রক্তাক্ত হাতে সুবহানের হাত চেপে ধরে সারফারাজ ব্যথিত স্বরে বলল, মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে এতই ঘৃণা? ভালোবাসা কি মহাপাপ নানাজান? হাতের ঝটকায় সারফারাজের হাত ছাড়িয়ে সুবহান বলে উঠল, ভালোবাসা পাপ নয়, কিন্তু মাঝে মধ্যে পাপের চাইতেও বেশি। তোর মা নিজের ভালোবাসা খুঁজতে গিয়ে বাকি সবার ভালোবাসা পায়ে পিষে হত্যা করেছে। সমাজের মানুষের সামনে আমাকে করেছে অপমান, অপদস্থ। বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে তোর বাবার হাত ধরেছে। তোর নানি একমাত্র মেয়ের দেওয়া আঘাত, সমাজের মানুষের কত কথা আর বরযাত্রীর করা অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এতেই কি শেষ? তোর বাপ আমার একমাত্র ছেলেকে সীমান্তের ক্রস ফায়ার করে মেরে ফেলেছে। আমাকে সব দিক থেকে নিঃস্ব আর অসুখী। এরপরও কি ওই মেয়ের জন্য বুকে দরদ থাকা দরকার? সুবহানের পাল্টা প্রশ্ন শুনে কিছুক্ষণ নিশ্চুপ বসে থেকে নিজের দমিয়ে রাখা ব্যথা গিলে খেয়ে সারফারাজ কম্পিত কণ্ঠে বলে উঠল, এই জন্য আমার বাবাকেও আপনি নৃশংসভাবে হত্যা করেছেন নানাজান। লেফটেন্যান্ট কর্নেল সাদাব শাহজাহান এর টুকরো টুকরো লাশ আপনি আপনার মেয়েকে বক্স করে উপর পাঠালেন। কোনো স্ত্রী নিজের স্বামীর এমন নৃশংস অবস্থা সইতে পারেন না নানাজান। সুবহানগং কোনো উত্তর খুঁজে পেলেন না। সারফারাজ শুকনো হাসলো, এরপর বলল, মামা অস্ত্র পাচারের সাথে জড়িত ছিল। আমার বাবা দেশের একজন সেবক। দেশ রক্ষায় সে তার ডিউটি পালন করেছে মাত্র। জেনে বুঝে কেন নিজের মেয়েকে বিধবা করলেন? ধরে নিলাম আমার মা বাবা দুজনে অপরাধী, কিন্তু আমার কি অপরাধ ছিল নানাজান? আমাকে এতিম করলেন কেন? সুবহান কঠিন মুখশ্রী করে সারফারাজের পানে অনিমেষ তাকিয়ে রইলেন। জীবনে আজ প্রথম ছেলেটাকে বিধ্বস্ত ঠেকল সুবহানের কাছে। নিজের মন্ত্রীর গুটি চেলে সুবহান উত্তর করলেন, তোর মাকে আমি সত্যিই ধরে আনিনি, আর আনলে মোটেও বাঁচিয়ে রাখতাম না। সুবহানের উত্তরে চোখের জল ছেড়ে দিল সারফারাজ। এরপর ভাঙা অস্ফুট স্বরে বলল, আপনার মেয়ে হারিয়ে গেছে নানাজান। 9টি বছর ধরে তাকে খুঁজে চলেছি আমি, কিন্তু বিশ্বাস করুন কোথাও পাইনি। যেই বয়সে বাবা মার মুখে ঘুমানোর কথা আমার, সেই বয়সে তাদের হারিয়ে হেতিম আমি। আমার মাকে খুঁজে দেবেন না নানাজান? একটু জড়িয়ে ধরে বুকের কষ্টগুলো উজাড় করব। সারফারাজের আবদারে সুবহানের কঠিন হৃদয় কেমন গলতে চাইল, কিন্তু প্রশ্রয় দিল না সুবহান। মেয়ের জামাই নাতি এসবের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তার। এদের কারণে আজ সে নিঃস্ব। তার জীবনটাও এমন হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। নিজের গুটি দিয়ে সারফারাজের রাজা ঘিরে ধরে সুবহান বললেন, চেক, নিজের জীবন আমার জন্য উৎসর্গ কর সারফারাজ। বিশ্বাস কর আমি আর মানুষ নেই, পশুর চাইতেও হৃদয়হীন হয়ে গেছি আমি। তোকে বাঁচিয়ে রাখলে এক সময় ভয়ানক ছবল দিবি তুই আমাকে। সবকিছু হারিয়ে এই সাম্রাজ্য নিজের সুখ গুছিয়ে নিয়েছি আমি। তোর কারণে এই সুখ নষ্ট করতে পারবো না আমি। কথাটা বলেই টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে সারফারাজের পানে তাক করলেন সুবহান। নিজের নানার নিষ্ঠুর রূপে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সারফারাজ। এরপর দাবার বোর্ডের পানে তাকিয়ে খুব সহজে চেক কাটিয়ে নিল। শুরু হলো পাল্টাপাল্টি আক্রমণ। সময় গড়ালো পলকে পলকে। শেষমেশ নিজের বুদ্ধিমত্তায় সুবহানের রানী ঘিরে ধরল সারফারাজ। সবচেয়ে শক্তিশালী গুটির এমন পরিণতিতে সুবহানের হাত থেকে খসে পড়ল রিভলভার। বাঁকা হেসে সারফারাজ বলল, চেক কাটান, নয়তো মাথা নত করুন। কথাটা বোধহয় সুবহানের ইগোতে লাগলো। ছো মেরে রিভলভার তুলে উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন, আমি কখনো হারিনি, আজও হারবো না। তোকে আমি বাঁচতে দেব না সারফারাজ। কথাটা বলে ট্রিগার চাপতে চাইল সুবহান। সুবহানকে সেই সুযোগ না দিয়ে খপ করে রামদা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দিল সারফারাজ। মুহূর্তে মাটিতে ঢলে পড়ল সুবহানের খণ্ডিত দেহ। সুবহানের পতিত দেহের পানে তাকিয়ে সারফারাজ ক্রোধে কাঁপতে কাঁপতে কম্পিত স্বরে বলে উঠল, চেকমেট নানাজান, সম্পর্কের মূল্য আপনি না দিলে আমি দেব কেন? ভোরের আলো ফুটলো একদম অন্যভাবে। সকাল থেকে সূর্যখানা তির্যক আলো বিলিয়ে চলেছে। পাখির কলতানের বিপরীতে কাকের কাকা ধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে। চারিপাশে রক্তের পচে যাওয়া গন্ধ আর মাছির ভনভনানি শব্দে পেট গুলিয়ে ওঠার উপক্রম। হাভেলির আঙিনায় কুকুরের দল ঘেউ ঘেউ শব্দে উত্তাল করে তুলেছে পুরো বাড়ি। সবগুলো লাশ স্তূপ করে তার উপর উঠে এক পা ঝুলিয়ে আরেক পা ভাঁজ করে হাঁটুতে মাথা রেখে চোখ বুজে বসে আছে সারফারাজ। হাতে এখনো সেই রক্তাক্ত ভয়ানক দা।
সারফারাজের তন্দ্রা ভাব ছুটল পুলিশের গাড়ি সাইরেনে, তবু উঠে দাঁড়ালো না। মিনিট দুয়েকের ব্যবধানে খাকি পোশাকে ভরে গেল চারি। ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ আদেশ করলেন, অ্যারেস্ট হিম। সারফারাজ তখনও নির্বিকার। একজন হাবিলদার ভয়ে ভয়ে গিয়ে হাতকড়া পরালো সারফারাজের হাতে, এরপর টেনে হিচড়ে নামালো লাশের স্তূপের উপর থেকে। নিয়াজ মোর্শেদ আদেশ দিল, চারপাশে তল্লাশি চালাও। এমন সময় ভেসে এলো বাচ্চার কান্না। এবার সারফারাজ মুখ খুলল, বলে উঠল, সমস্ত মনস্টার বধ করেছি আমি, আর ভয় নেই রূপকথা, এবার তুমি নিরাপদ। কথাটা বলে পকেট থেকে চাবি এগিয়ে দিল। সেই চাবি নিয়ে দৌড়ে গিয়ে একজন কনস্টেবল খুলে দিল রূপকথার কক্ষের দরজা। ছাড়া পেয়ে দৌড়ে এসে সারফারাজের কোমর জড়িয়ে ভয়ার্ত স্বরে রূপকথা বলল। উত্তর করবার আগে নিয়াজ মোর্শেদ আদেশ দিলেন, এই নিয়ে চলো ওকে। কোনো মানুষ নয় এই ছেলে, আস্ত এক রাক্ষস। টানতে টানতে সারফারাজকে নিয়ে গেল কনস্টেবল, কিন্তু রূপকথা চেপে ধরে রইল সারফারাজের হাত, আর কেঁদে কেঁদে পুলিশের উদ্দেশ্যে বলে উঠল। নিয়াজ মোর্শেদ রাগী স্বরে শুধালো, এই খুনি কি হয় তোর? রূপকথাকে তুই সম্বোধন পছন্দ হলো না সারফারাজের, ধমকে জবাব দিল, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তা এখনো শিখেননি অফিসার। সারফারাজের তিরস্কারে নিয়াজ মোর্শেদের পায়ের রক্ত মাথায় উঠল। সারফারাজের শার্টের কলার চেপে ধরে নাক মুখ বরাবর ৩-৪টা শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল, রিমান্ড নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তোকে শেখাবো আমি। কথাটা বলে চোখ গরম করে বলে উঠলেন, কুকুরের মতো ধরে বেঁধে নিয়ে চলো একে। সারফারাজের এহেন অসহায় অবস্থায় জোরে জোরে কেঁদে উঠল রূপকথা। সে কিছুতেই ছাড়ল না সারফারাজকে। কনস্টেবল হাজার চেষ্টা করেও সরাতে পারল না তাকে। সে সারফারাজের কোমর চেপে সারফারাজের সাথে সেটে রইল। শেষমেশ উপায় না পেয়ে রূপকথাকে সহ থানায় নিয়ে চললেন নিয়াজ মোর্শেদ। সুভান গংয়ের মৃত্যুকে কেন্দ্র হয়ে পুলিশ স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিপোর্টাররা থানার সামনে ভিড় করেছে ক্যামেরা নিয়ে। বিশেষ শেল্টারে সারফারাজকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে পৌঁছানোর আগে রিপোর্টাররা ঝেঁকে ধরল তাকে। নিজেদের উত্তেজনা আর কৌতূহল থামাতে না পেরে একজন রিপোর্টার শুধালো, এতগুলো মানুষের হত্যা এইটুকু বয়সে কিভাবে করলে তুমি? তোমার পরিচয় কি? নিশ্চয়ই তোমার বাবা কোনো হৃদয়হীন খুনি, তাই না? গায়ে খুনির রক্ত বইছে বলেই ঠান্ডা মাথায় এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েও সুস্থ মস্তিষ্কে দাঁড়িয়ে আছো। রিপোর্টারের কথার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সারফারাজের। হ্যান্ডকাফওয়ালা হাতে ছো মেরে রিপোর্টারের গলা টিপে ধরে ভয়ানক চোখে তাকিয়ে গর্জে বলে উঠল, মাই ফাদার ওয়াজ নট এ মার্ডারার, হি ওয়াজ অ্যান আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল সাদাত সাইন। লিসেন ওয়ান মোর টাইম, হি ইজ এ আর্মি অফিসার, নট এ কিলার, অ্যান্ড দিস বাস্টার্ড কিল হিম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।